ফ্রিজটা খুলছে এবং ফ্রিজটা বন্ধ হচ্ছে, এগেন ফ্রিজটা খুলছে আপনা আপনি রান্নাঘর অবধি পৌঁছানোর পরেতে ওই যে কাঁটা কুঁটো পড়ে আছে সেই কাঁটা ধরে উনি চিবোচ্ছেন। কি বলছেন মহারাজ? এই হসপিটাল জাতীয় জায়গাগুলো কি বন্ধন করা থাকে? ব্ল্যাক ম্যাজিক আসলে কি? বাস্তুর কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, এটা কি পজিটিভ? কোন জাতক জাতিকার ওপর ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের কর্ম হওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে? এই নজর লাগা ব্যাপারটা কি সত্যি ঘটে? এটা কি সায়েন্টিফিক? অনেকে বলে যে শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা উচিত নয়। এই ব্যাপারটা কতটা ঠিক, কতটা ভুল? এই যে অপঘাতে যারা মারা যান, অপঘাতে মৃত্যু ঘটে, তাদের শ্রাদ্ধের যে কাজটা সেটা 3 দিনে কেন হয়? কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে আমাদের সাথে রয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ। আজকের এই এপিসোডটা খুব ইউনিক হতে চলেছে, শেষ অবধি শুনবেন, কারণ এমন অনেক কিছু জানতে চলেছেন আপনারা যা আপনাদের অ্যাকচুয়ালি খুব কাজে লাগবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন, কোথা থেকে শুনছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। এবং হ্যাঁ, আপনিও যদি আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে এরকমই কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি। একটি পরিবার আর কি, যাদের 2 সন্তান। তা অনেক সময় কি হয়, মামুলি কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো হয়তো চোখের সামনে একটু বড় মতো আসে, বড় আসে। তা সেখানে কেউ দেখেছিল ওই তাদের ওই 2 কামরার বাড়ি, মানে দোতলা বাড়ি, নিজের ছোট্ট জমি। আমাদের এই দক্ষিণ কলকাতার একটু প্রলম্বিত, এখন অনেকটা বেড়ে গেছে তো কলকাতা, তো সেই দিকটাতে সোনারপুর না, জোকা পৈলানের দিকটাতে। আচ্ছা 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 আচ্ছা। তো ওদের সঙ্গে আমার তখন পরিচয় ছিল না, বা ওরা আমার কাছে তখন আসেওনি। আমি পরবর্তীকালে ঘটনাটা ওদের কাছে শুনেছি, যে প্রথম যে অবস্থা থেকে ওরা আমার কাছে এলো সেটা হচ্ছে বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে বারবার, তার স্ত্রী বারবার অসুস্থ হচ্ছেন, ভদ্রলোকেরও প্রবলেম চলছে, হঠাৎ করে তার অফিসে প্রবলেম শুরু হয়ে গেল, তার 2টি সন্তান, তাদের পড়াশুনোর ক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যাচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এরকমভাবে কেউ একজন ওই কাছাকাছি কোনো একটা মন্দির বা কিছু একটা ছিল, তো সেখান থেকে ওরা ওই গেছিলো একটু ফুল বা জল এসব কিছু এনে বাড়িতে ছেটানোর জন্য। তো সেখান থেকে বলেছে কারোর সঙ্গে দেখা কথা বলো, তোমাদের বাড়িতে কিছু করা হয়েছে, কিছু বেঁধে রাখা হয়েছে, যেরকম যা বলেছে আর কি। এবার ওরা কি করেছে, ওরা ওই লোকাল কাছাকাছি কোনো জায়গাতে ওই যেরকম সব করে না, ঝাড়ফুঁক করে টরে, জল টল পড়ে টরে দেয়, এটাই মাজার, হ্যাঁ, এইরকম ধরনের কোনো মানুষের কাছে গেছেন। গিয়ে এবার এরা অনেক সময় কি হয়, এই যে মানে এই পার্টিকুলার বিষয়টা না, এটা তন্ত্র সাধকদের বিষয়, এটা ঠিক নয়। এরা কি করেন, এদের কিছু গুরুমুখী বিদ্যা আছে, যে বিদ্যাতে কি হয়, এরা প্রেতকে বন্ধন করেন। সেটা কেউ কোনো ধর্মে তাকে জিন বলা হয়, বা কোনো কিছুতে প্রেত বলা হয়, এরকমভাবে তারা সেটা বন্ধন করেন। এবার করে সেটা এক বা একাধিক হতে পারে, করে এবার কি করে, যখন কেউ এরকম কোনো অসুবিধের কথা বলে, তখন ওইভাবে তারা ওই ইনস্ট্রাকশনস দেয়। ওই প্রেতের আর কিছু করার থাকে না, তাকে ওইটাই সামলাতে যেতে হয়, যে সেই জায়গাটাকে সে ক্লিন করবে, সে সেখানেতে গিয়ে অন্য যদি কোনো চালান হয়ে থাকে, কোনো অন্য প্রেত চালান হয়ে থাকে, সেটাকে গিয়ে সে ইয়ে করবে, ক্লিন করবে, করে সেই জায়গাটাকে ঠিকঠাক করবে। কিন্তু এই বিদ্যাটার একটা নিয়ম আছে, যখন এই ধরনের প্রেতকে কেউ পাঠান কোনো এই ধরনের যারা কাজ করেন আর কি, সুলেমানি কাজ, এটা সবসময় ওটা আমাদের ধর্মেও আছে। মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা, সব ধর্মতেই এটা আছে, এটা কোনো পার্টিকুলার একটি ধর্মের বিষয় না। তো যখন এটা করেন, করার পরেতে একটা নির্দিষ্ট টাইমের পর যে প্রেত বা জিন যা সেন্ড করা হয়েছে তাকে আবার রিটার্ন ব্যাক করাতে হয়। একদমই তাই। এইটা এনারা করেন না, নয় করতে জানেন না, আর নয় করবার মতো তাগিদ পান না। ওই হয়ে গেল, পরে ভুলে গেলেন, ভুলে গিয়ে এবার অন্য ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এই জিনিসটা থেকে সমস্যাটার সূচনা। এরম কাজ আমাকে বহু করতে হয়েছে। আমি তোমাকে এইটার ঘটনাটা বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। জোকার সাইডের
হ্যাঁ, এটা আরেকটু জোগা থেকে আরও ছাড়িয়ে যেতে হবে, আরেকটু পৈলার নেটটা আরেকটু ক্রস করতে হবে, একটু ইন্টেরিয়ারে। তো ওখানে কি হলো, এই যখন এই ঘটনাটা ওদের ওখানে ঘটে গেল, এইবার যেটা প্রবলেম শুরু হলো, আগে যে অসুবিধেগুলো হচ্ছিল তাৎক্ষণিক এই অসুবিধেগুলো সব চলে গেল। ওকে। এনার কর্মজীবন ভদ্রলোকের ঠিকঠাক মোটামুটি হয়ে গেল, ভদ্রমহিলা বারবার অসুস্থ হচ্ছিলেন, সেগুলো মোটামুটি থেমে গেল। ছেলে মেয়ের পড়াশুনো বা এই জায়গাগুলো একটা গণ্ডগোল চলছিল, বারবার পাচ্ছিলেন, অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছিল, সেগুলো থেকে যেন অনেকটা মুক্তি লাগছে। বাড়ি ঘরের মধ্যে একটা চাপ দমবন্ধ ভাব ছিল, সেটা যেন চলে গেল। দিন 15-20 এরকম চললো, মানে সর্টেড পুরো একদম, মানে মনে হবে যেন একদম দারুণ হয়ে গেল। এরপরে আফটার 3 উইকস 4 উইকসে ঘটনাটা কিরম শুরু হলো। রাত্রির বেলা ভদ্রমহিলা সবার শেষে শুতে যান। উনি যখন শুতে যাচ্ছেন তখন তার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, কারণ তার পরের দিন সারাদিন ব্যস্ত থাকেন, পরিশ্রান্ত থাকেন, ঘুমিয়ে পড়েন। সকালে উঠেই আবার এই বাজার হাট, ছেলেমেয়েদের স্কুল এবং নিজের অফিস যাওয়া, ফলে অনেকে শুয়ে পড়তে হয়েছে। ছেলেমেয়েরা পড়াশুনো করে ক্লান্ত, পরের দিন স্কুল, তারা শুয়ে গেছে। উনি এটা ওটা সেটা গুছিয়ে পরের দিনের কাজ একটু এগিয়ে রেখে যা বাড়ির মেয়েরা বউরা করেন, ঠিক সেইভাবে তিনি এসে সবার শেষে শুতে যান। যখন শুতে আসছেন তার আগে উনি রান্নাঘর থেকে দেখছেন, রান্নাঘর থেকে কোনাকুনি ড্রয়িং রুমটা দেখা যায়, যেখানে ফ্রিজটা। ওকে। উনি আওয়াজ পেয়ে কিন্তু ঘুরেছিলেন, ওটা কিন্তু প্রথমটাই না বেখেয়ালে ঘুরেছিলেন। উনি ভেবেছিলেন কেউ এসে ফ্রিজটা খুলেছে। উনি ফিরে দেখছেন ফ্রিজটা খুলছে এবং ফ্রিজটা বন্ধ হচ্ছে, এগেন ফ্রিজটা খুলছে আপনি। উনি রান্নাঘরে ওটা দেখে থমকে যান। উনি প্রথমটা বুঝতে পারেন না কি করবেন, চেঁচিয়ে ডাকবেন নাকি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। 2-3বার এরকম ঘটার পরেতে উনি ওখান থেকে থেমে যান। থেমে গিয়ে কোনো রকমে উনি ঘরে ঢোকেন, ওনার হাজব্যান্ডকে ডাকেন। সে প্রায় ঘুমে একদম মানে অচৈতন্য, কোনো রকমে একটু ওঠে, তাকে উনি বলেন হুড়মুড় করে, কিন্তু ভদ্রলোক বেচারি কিছু বুঝতে পারেন না ওই ঘুমের চোখে। আর কোনো আওয়াজ নেই, শান্ত। উনি প্রথম রাত্রিরে তো আর ঘুম আসে না, ভয় পেয়ে গেছেন, তো কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়েছেন। সেদিনটা ওরকমভাবে যায়। এরপর 2-3 দিন কোনো কিছু অসুবিধে নেই। এরপরের ঘটনা শুরু হলো দিন 4-5 পর থেকে। বাড়িতে দুপুরবেলা তো কেউ থাকে না, ভদ্রমহিলা একা, এবং ওনার একটি ডোমেস্টিক হেল্প থাকে, এক পরিচারিকা, যিনি দুপুরবেলাটা থাকেন। তো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সেরে উনি শোবেন। আচ্ছা। আর ওই যে ভদ্রমহিলা ওনাকে সাহায্যকারিণী যিনি থাকেন, তিনি ওই ঘরেরই নিচে ওই একটা মাদুর পেতে শুয়ে থাকেন। তো উনি শুয়েছেন, আবার উনি এখান থেকে সেম আওয়াজ পাচ্ছেন, ফ্রিজের দরজা বন্ধ খুলছে এবং জোরে ঠেলে দিলে ফ্রিজের দরজায় যে আওয়াজ হয় ঠিক সেম আওয়াজে বন্ধ হচ্ছে। এবার উনি না উঠেছেন, ওই মেয়েটিকেও ডেকেছেন, ওই মেয়েটিও আওয়াজটা পেয়েছে। দুজনে উঠে দরজাটা যখন খুলে দেখছেন ফ্রিজের দরজা হাট করে খোলা, আর ডিপ ফ্রিজ থেকে সমস্ত মাছের কন্টেনার নিচে ছত্রাখান করে ছড়ানো। এ বাবা! ঘরে তো জনপ্রাণী নেই, দুজনেই আছে, ওই মাত্র দুই মহিলা রয়েছেন। যাই হোক, এটা কি করে হলো ওনার কিন্তু ভেতরে এবার ভয় ক্রমশ বাড়তে শুরু করলো। দিন 2-3 পর থেকে যেটা লক্ষণীয় বিষয়, ভদ্রমহিলার নিজের প্রকৃতি বদল হওয়া শুরু হলো। কিরকম? উনি এবার স্বাভাবিক আচরণ খুব একটা করছেন না। হঠাৎ যেটা ওনার হাজব্যান্ড নোটিশ করলেন, এবং তারপর ওনার হাজব্যান্ড আমার সঙ্গে যোগাযোগ করেন, যেটা উনি নোটিশ করতে শুরু করলেন সেটা হচ্ছে সেই রাত্রির বেলাতে হঠাৎ করে ভদ্রমহিলা উঠে পড়েন, এবং উঠে পড়ে উনি খাট থেকে নেমে যে বেরিয়ে যাচ্ছেন, উনি যে বেরিয়ে যাচ্ছেন মনে হচ্ছে উনি চোখ বন্ধ করে বেরিয়ে যাচ্ছেন। অনেকে ঘুমের মধ্যে হাঁটে না, অনেকটা সেই রকম। আচ্ছা। উনি কিন্তু বাইরে ড্রয়িং রুমে যাচ্ছেন, যেটা প্রথম ভদ্রলোক দেখলেন। উনি প্রথম 2 দিন দেখলেন যে উনি ড্রয়িং রুম অবধি গেলেন, গিয়ে ফ্রিজ অবধি পৌঁছে আবার ব্যাক করে রান্নাঘরে ঢুকে গেলেন। আচ্ছা আচ্ছা। রান্নাঘরে ঢুকে ওই যে রাত্রিরের খাবার পর কিছু এঁটো বাসন সিঙ্কে থাকে,
হুম। সেগুলোকে উনি হাঁটকাচ্ছেন। এটা প্রথম রাত্রিরে। সেকেন্ড রাত্রিরে একই ঘটনা, কিন্তু ওই রান্নাঘর অবধি পৌঁছানোর পরেতে ওই যে কাঁটা কুঁটো পড়ে আছে, সেই কাঁটা ধরে উনি চিবোচ্ছেন। কি বলছেন মহারাজ? এইটা দেখে ভদ্রলোকের মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। হুম। উনি ওই 2 দিন এটা দেখার পরে কাকে বলবেন ঠিক করতে পারছেন না। তো ওনার অফিসে এক কলিগ, যার সঙ্গে ওনার খুব মানে বন্ধুত্ব, তার সঙ্গে আলোচনা করেন। তো ওই কলিগ আমার কাছে এসছে বহু বছর আগে। তো উনি ওই ভদ্রলোক আমার কথা বলেন। এবার যা হয় যে ঠিক আছে, আমি তাহলে তুমি আমাকে ফোন নাম্বার দিও বা আমি কথা বলবো বা ইত্যাদি। এইটা বলার পর উনি বাড়ি ফিরে যান। 2-3 দিন কোনো প্রবলেম নেই। কিন্তু রাত্রির বেলাতে ওই যে ফ্রিজের দরজা খুলে যাওয়া, এবার ওটা ভদ্রলোকও শুনছেন। ভদ্রমহিলার কিন্তু ওই সময় কোনো বিরূপ ব্যাপার নেই, এবং মজার ব্যাপার, উনি দিনের বেলাতে প্রায় কিছু খাবার আর খেতে পারছেন না। ভদ্রমহিলা। ওকে। যা ওনার খিদে পাওয়া সব সূর্য ডোবার পর থেকে। হুম। উনি অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ। এর কয়েকদিন পর থেকে শুরু হলো ওনার সেটা হচ্ছে ওনার ওই শারীরিক কিছু গণ্ডগোল শুরু হলো। হুম। এমনি মানে অসুবিধে তৈরি হলো, কিছু ইউরিনাল প্রবলেম বা ইত্যাদি এগুলো শুরু হলো। ভদ্রমহিলা অতিরিক্ত খিটখিটে হয়ে যেতে আরম্ভ করলেন, এবং ক্রমশ উনি ডাক্তার দেখালেন ভদ্রলোক। এর মধ্যে কিন্তু আর কোনো অন্যরকম অস্থিরতা দেখা যাচ্ছে না, জাস্ট শরীরের ব্যাপারটা শুরু হয়েছে। ওনার যে অস্বাভাবিক আচরণ 2 দিন ছিল রাত্রির বেলা, সেরামটা কিন্তু আর তখন রিপিট হচ্ছে না। এই সময় শরীর এরকম খারাপ হচ্ছে, ওজনটা মনে হচ্ছে কমে যাচ্ছে। এইসব দেখে ডাক্তারকে দেখালেন, চিকিৎসক দেখে রক্ত পরীক্ষা হেন তেন করে দেখা গেল হিমোগ্লোবিন লেভেল প্রচণ্ড নেমে গেছে। ওকে। এরপরে 2-1 দিনের মধ্যে ঘটলো আরেকটা মারাত্মক ঘটনা। সেইটা দুপুরবেলা, এবং তখন ভদ্রলোক ওখানে ছিলেন না। বাড়িতে ওই যে পরিচারিকা সে ছিলেন, সে তো এরম শুয়েছে। ভদ্রমহিলা দুপুরবেলা, বললাম না দিনের বেলাতে উনি খুব একটা ভালো খেতে পারছেন না, উনি দুপুরবেলাতেও বিশেষ কিছু খাননি, শুয়ে পড়েছেন। হঠাৎ ওই আওয়াজ পেয়ে পরিচারিকার ঘুম ভাঙে। তখন ভর দুপুর। আচ্ছা। দেখছে খাটের মধ্যে ওই ভদ্রমহিলা নেই, আর দরজাটা আধভেজা। ও উঠে দরজা খুলে দেখছে ভদ্রমহিলা ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছেন, এবং ওই বার করে, তোমার ডিপ ফ্রিজ থেকে কাঁচা মাছ বার করে উনি নিয়ে যাচ্ছেন রান্নাঘরের দিকে, এবং এই পরিচারিকা যে তাকে দেখছে এটা কিন্তু উনি দেখছেন না। উনি জাস্ট একটা মন্ত্রমুগ্ধের মতো ফ্রিজের দিক থেকে রান্নাঘরে পৌঁছে যাচ্ছেন, এবং রান্নাঘরে পৌঁছে ওই সিঙ্কের কাছে দাঁড়িয়ে ওই যথারীতি ওই বরফ হয়ে যাওয়া মাছকে টেনে বার করে ছিঁড়ে উনি কামড়াচ্ছেন। এটা দেখে মেয়েটি আর্তনাদ করে ফেলে। স্বাভাবিক। তখন ভদ্রমহিলা ওর দিকে ঘোরেন, আওয়াজটা শুনে। মনে হচ্ছে যেন ভদ্রমহিলা ওকে দেখছেন না। তাকালেন, কিন্তু দেখছেন না, এবং ওইভাবে তাকিয়েই তিনি আবার ওই মাছ ছিঁড়ছেন। এরপরে তো মেয়েটি ওখানে আর কাজ করবে না, সেই নিয়ে তো মানে ওই ব্যাপার হয়ে গেল, কাজ করবে না, অমুক তমুক, ভয় পেয়ে গেল। তার 1-2 দিনের মধ্যে ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এখন মজার ব্যাপারটা কি হলো, এই যে বললাম না যে প্রসেস, যে কোনো প্রেত বা জিন পাঠিয়ে জায়গাটা ঠিক করবার যে প্রচেষ্টা করা হয়, তাকে রিটার্ন ব্যাক করে না এই এনার্জিকে। ফলে সে এবার যদি সুযোগ পায়, তাহলে সে তার দ্বারা পজেসড হয়ে যায়। ওকে, ঠিক আছে, যেটা এখানে ঘটেছিল, এটা ক্রমশ মারাত্মক জায়গায় পৌঁছতে আরম্ভ করছিল, মারাত্মক জায়গাতে। মানে ঘরের মধ্যে কাঁচা কোনো আমিষ পদার্থ প্রায় রাখাটাই অসম্ভব হয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছেন। এবং রাত দুপুরে তার হাজবেন্ডকে ঠেলে তুলে বলছে, তুমি আমার জন্য মাছ নিয়ে এসো, ফ্রিজে মাছ নেই। এবং সেই সময় তার কথা বলার যে স্টাইল, তার গলার যে শব্দ, সেটা ওই মহিলার বলে মনে হয় না। ওকে, ঠিক আছে। তো এটা কিন্তু এই যে আমি তোমায় বলছিলাম যে যখন কোনো প্রয়োগ হয়, সেটা সৎকার্মিক প্রয়োগও যদি হয়, সেটা উপযুক্ত প্রয়োগ যদি না হয়ে থাকে, বা উপযুক্তভাবে সৎকর্মকে যদি ব্যবহার না করা হয়, তখন তার আবার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই ধরনের প্রক্রিয়া হতে পারে। কারণ এই অবস্থাকে সারিয়ে তোলা কিন্তু বেশ কঠিন।
বেশ কঠিন, কারণ একবার যদি পজেস নিয়ে নেয় তাহলে সেই পজেস থেকে তো বার আমি করে দেবো, কিন্তু পজেস হওয়ার পরেতে শরীরের কোনো না কোনো জায়গা, কোনো না কোনো অঙ্গ, কোনো না কোনো অবস্থাকে একটা স্থায়ী চোট দিয়ে যায়। মানে অঙ্গহানি বা এরকমও হতে পারে। কিছু একটা নয়, পেটের কোনো একটা স্থায়ী সমস্যা, নয় ইউরিনারি প্রবলেমের একটা স্থায়ী সমস্যা, অথবা মস্তিষ্কের স্নায়ু ঘটিত সমস্যা, একটা স্থায়ী কিছু উৎপাত দিয়ে যাবেই। Okay. ওটাকে ম্যানেজ করা সম্ভব হয়ে যায় না, হয় না। ঠিক আছে, সেই জন্য এই যে এই যারা একটু আধটু মানে এই ধরনের প্রয়োগ করেন, মানে যেটা নাকি তন্ত্র সাধক যদি না হন, তার দ্বারা প্রয়োগ করতে গেলে কিন্তু এই সমস্যাগুলো আসে, অনেক সময়ই আসে, সব সময় যে আসছে এটা নয়, কিন্তু এই জিনিসগুলো আমি দেখেছি। ঠিক আছে, মানে তন্ত্র সাধকদের মাধ্যমে প্রয়োগ করলেও হতে পারে। এবার কি তন্ত্র আমি বলছি, আমার যে প্রয়োগ পদ্ধতি, আমার প্রয়োগ পদ্ধতি তো ওই ভূত পাঠানো নয়, সম্পূর্ণ দেবক্রিয়া বা দেবিক ক্রিয়া, সম্পূর্ণভাবে আমাদের শাস্ত্রীয়ভাবে আমাদের নির্দিষ্ট তন্ত্রশাস্ত্রের অন্তর্গত যে প্রয়োগ বিধি, সেখানে যে দেব বা দেবীর প্রয়োগ বিধির উল্লেখ হয়েছে, যেমনভাবে হয়েছে আমার প্রয়োগ সেইভাবে। আমার মতো যে সমস্ত তন্ত্র সাধক বা যারা তন্ত্র গবেষণা করছেন, তাদের প্রয়োগও একইভাবে, একই অনুসারেই হবে। তারা কখনো তার শাস্ত্র বা তার পাণ্ডুলিপির বাইরে যেতে চাইবেন না। তিনি কোনো রকম এমন কোনো এনার্জির আশ্রয় নেবেন না যে এনার্জি আগামী দিনে তাকে হ্যান্ডেল করা অসুবিধে হয়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে, এই ধরনের এনার্জি তো এ তো গিভ অ্যান্ড টেক ছাড়াও আর কিছু বোঝে না এই এনার্জি। কারণ এই প্রেতের প্রবলেমটা কি, প্রেত তো নিজস্ব কোনো ডিসক্রিমিনেশন নেই, ওর উত্তর পশ্চিম কোনো জ্ঞান নেই, ও একটা চিন্তার পিণ্ড বিশেষ, ও এক জায়গায় বাধা পড়েছে। এই বাধা পড়া অবস্থায় যে তার মাস্টার, তখন তার যে ডিরেকশন, তার সেটাই ও ফলো করতে বাধ্য। তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা কথার উত্তর দিন, সেটা হচ্ছে যে ধরুন কেউ প্রয়োগ করে ভুলে গেল, লেটস সে ক্লায়েন্টকে ভুলে গেল, নরমালি হয়, ফিরিয়ে আনলো না, সেই প্রেতকে কি আবার অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে যদি ফিরিয়ে না আনে? না, ও তো তখন ওখানেতে, ও তো ওই অবস্থাতে ওর মানে ইয়ে হয়ে গেল, ও তো মানে ওখানেতেই আবদ্ধ হয়ে ওর রাজ্য তৈরি করে ফেলবে, তখন সাধকের কাছেও ফিরে আসবে না। না, ওকে না ফেরালে ও ফিরবে না। তাহলে এই কেসটা সলভ করলেন কিভাবে? ওইটু যখন একই প্রসেস, যখন নাকি এটা করা হয় তখন দেব শক্তির সহায়তা নিতে হয়। এবার এক্ষেত্রে দুরকম ফ্যাক্টর হয়, এক হচ্ছে যে পার্টিকুলার এনার্জি দ্বারা পজেসড, সেই এনার্জিকে নয় তার সোর্সে ফেরাতে হয়, আর আদারওয়াইজ তাকে সেখান থেকে অন্য ডিরেকশনাল মুভমেন্ট দেওয়া হয়। কারণ ওই যে বেচারি পজ করেছে, মানে ধারণ করে বসে আছে যে আত্মা, তারও দোষ নেই কিছু, সেও তাকে যেভাবে চালিয়েছে, তাকে তো প্রলোভন দেখানো হয়েছে, দেখিয়ে তাকে বলা হয়েছে তুমি এটা করো, তোমাকে আমি এই মুক্তি দেবো, হ্যান দেবো, এইসব অনেক কিছু বলা টলা হয়েছে, বলে তাকে এইসব দিয়ে তাকে চালানো হয়েছে। এবার সে তো ওইটাতেই বিশ্বাস করে তার কারবাইজ শুরু করেছে, বুঝতে পেরেছ? এবার তাকে ডিরেকশন দেওয়া হয়, অন্য জায়গায় তাকে নিয়ে আসা হয়। এক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যদি সোর্সে না ফেরানো হয় তাহলে এর বাইরে আবার সেই পঞ্চভূতের সাহায্য নিতে হয়, মানে 5 এলিমেন্ট। হ্যাঁ, 5 এলিমেন্ট সব থেকে পাওয়ারফুল আইটেম। ঠিক আছে, যখন এই ধরনের কোনো অকাল্ট ক্লিনজিংয়ের ফ্যাক্টর থাকে, তখন 5 এলিমেন্টস অ্যাক্টিভিটিস, এটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস। ওখানেতে জলতত্ত্ব কিংবা পৃথ্বীতত্ত্বের সাহায্য নেওয়া হয়, যেখানে তাকে ফ্লোট করানো হয়। ঠিক আছে, তাকে পাঠিয়ে দেওয়া হয়। সেটার ক্ষেত্রে তার যন্ত্রণা তো কমে যাবে, এবং তার এই যে কন্টিনিউয়াস প্রবলেম, এটা মুক্তিদান নয়, কিন্তু এটা একটা প্রক্রিয়া, যেখানে আইদার তাকে সোর্সে ফিরিয়ে এসো যেখান থেকে সে এসছে, আদারওয়াইজ এই পথ অবলম্বন করো। এই ভদ্রমূল্য ঠিক হয়েছিলেন? হ্যাঁ, ঠিক তো হয়েছিল, এটা অনেকদিন আগের ঘটনা, কিন্তু ওই যে তার শরীরের অবস্থার গন্ডগোল রয়ে গেছে। এমনি সে ঠিক, এমনি ফিট, স্বাভাবিক, জনজীবনে স্বাভাবিক হয়ে গেছেন, সবই ঠিক আছে। অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশনে দেখেছি, ধরুন সব ঠিক হয়ে গেল, সব সর্টেড হয়ে গেল, কিন্তু তারপরেও না মানে একটা পিটিএসডি থাকে। হ্যাঁ, থাকে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস থাকে, ওটা থাকে, অনেক সময় থাকে, সেটা আবার কিছুদিন ধরে থাকে, সেটাকে ধীরে ধীরে ম্যানেজ করতে হয় আস্তে আস্তে। কারণ ধরুন সব ঠিক আছে, বাট স্টিল
সাধারণ কিছু হলেও সেটাতেও তারা হয়তো ভয় পেয়ে যান। সেটা তার পূর্বতন অভিজ্ঞতার জন্য। যে ধরনের কষ্ট সে পেয়েছেন সবেতেই মনে হয় যেন ওই রকম কিছু ঘটছে। আবার সে ফিরে এলো না তো, ভয়, এরকম এই ব্যাপার। ভয় থাকবেই। কারণ একটা বিভীষিকাময় দিন কাটিয়েছেন তো তিনি। এই যে ধরুন অনেকে হসপিটালে কাজ করেন, ডক্টর হতে পারেন, নার্স হতে পারেন। এখানে তো অনেক মানুষের মৃত্যু ঘটছে, অনেক মানুষ আরোগ্য লাভ করেও ফিরছেন। হুম। তো এখানে যারা কাজ করেন তাদের মানে এরকম কোনো সমস্যা হয় না? হয়তো অনেক রকমের হয়, অনেক রকমের হয়। কিছু ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যেখানেতে আমাকে যেতে হয়েছে, কথা বলতে হয়েছে। সেখানের প্রচণ্ড অসুবিধে, তাদের কর্মীদের মধ্যে সমস্যা তৈরি মানে হয়েছে। হসপিটালে গেছিলেন? হ্যাঁ, হয়েছে, সেখানে কথা আমাকে শুনতে হয়েছে যে কি সমস্যা চলছে, কিভাবে সেটাকে ম্যানেজ করা যাবে ইত্যাদি। এগুলো লেগে থাকে এগুলো। এগুলো কিন্তু কেউ বাইরে আনে না খুব না, একটা। বাইরে আনার জন্যে তো বিষয়টা নয়। কিন্তু অনেক সময় হয়, অনেক জায়গাতেই হয়। যেখানে অনেক মৃত্যু কন্টিনিউয়াস হতে থাকে, সেখানে কখনো, কখনো অসুবিধা হতেই পারে। আমাকে একটা উত্তর দিন, সেটা হচ্ছে এই যে হসপিটাল বা এরকম টাইপের যেখানে ধরুন মৃত্যু, জন্ম, আরোগ্য এগুলো লেগেই থাকে। এই জায়গাগুলো কি বন্ধন করা থাকে বেসিক্যালি? এই হসপিটাল জাতীয় জায়গাগুলো কি বন্ধন করা থাকে? দেখো, অনেক বড় এরিয়াকে বন্ধন করা সম্ভব হয় না। আচ্ছা। তাকে অনেক বড় এরিয়াকে তুমি একসঙ্গে ম্যানেজ করতে পারবে না। তুমি তার কিছু জায়গাকে করতে পারবে, সব জায়গাকে নয়। ওকে, বুঝতে পারছি। আর ধরুন কখনো কোনো বাড়ি বন্ধন হচ্ছে বা বাস্তু বন্ধন হচ্ছে, সেই জায়গাটাকে ক্লেন্স না করে, অকাল্ট ক্লেন্সিং না করে, কোনো যাগযজ্ঞের মাধ্যমে, কোনো হবনের মাধ্যমে যদি জায়গাটাকে ক্লিয়ার না করে জায়গাটাকে যদি বন্ধন করে দেওয়া হয়, তাহলে ভেতরে ধরুন কোনো নেগেটিভ এন্টিটিও রয়েছে, রয়ে গেল। সে বাইরে বেরোতে পারবে না তো আর। না, পারবে না। কারণ অনেক ওরমভাবে বন্ধন তো হয় না। বন্ধন করার আগে ওই পার্টিকুলার এরিয়ার সংস্কার করতে হয়। তার একটা নির্দিষ্ট মানে পরিসংখ্যান আছে যে ওইটুকু এরিয়া পর্যন্তই বড়জোর বন্ধন ক্রিয়া করা সম্ভব। একটা হুম, তেপান্তরের মাঠকে বন্ধন করা সম্ভব হবে না। ঠিক আছে? তো ওই এবার তার আগে ওই জায়গাটার সংস্কার করা হয়। হুম, সেখানেতে অনেক রকম, শুধু ওখানে কোনো প্রেত আটকে আছে, ভূত আটকে আছে ওটা নয়। অনেক রকম নেগেটিভিটি থাকতে পারে, অনেক রকমই সমস্যা থাকতে পারে। সেগুলোর থেকে আস্তে, আস্তে, আস্তে জায়গাটার মধ্যে একটা পজিটিভ প্রবাহ তৈরি করতে হয় আগে। সেই প্রবাহটা ওখানে জেনারেট হচ্ছে কিনা সেটা বুঝতে হয়। কারণ মাটি হচ্ছে সবথেকে শুদ্ধ। হুম। মাটির নিজস্ব সত্তা ওখানে কতটা জেগে আছে ওটা একটু বুঝতে হয়। সেইটা হাই এনার্গাইজড হচ্ছে কি না, যে এনার্গাইজড করবার কিছু পদ্ধতি আছে, সেগুলোকে সেখানেতে ব্যবস্থা করতে হয়। সেখানে পঞ্চভূতের সাহায্য নিতে হয়। হুম। যেখানে 5 এলিমেন্ট সেখানে যদি খুব সক্রিয় হতে থাকে ধীরে, ধীরে আস্তে, আস্তে, তখন সেখানে পজিটিভ ভাইবস তৈরি হবে। এরপরেতে তুমি জায়গাটাকে একটা শিল্ড তৈরি করতে পারো, যে শিল্ডটা বাইরে থেকে কোনো উৎপাত যাতে আগামী দিনে এটাকে ডিস্টার্ব না করে, তার জন্য একটা ব্যবস্থা তুমি নিশ্চয়ই নিতে পারো। কিন্তু তারও একটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে সেটা করতে হবে। অনেক ক্ষেত্রে তো এরকমও হয় যে ধরুন কোনো জমি রয়েছে, নর্মাল জমি, বিঘাকে বিঘা বা কাটাকে কাটা হুম। কেউ কিছু চালান করে রেখেছে সেই জায়গাটাতে, সেই জায়গাটা বিক্রি হচ্ছে না বা সেই জায়গাতে কোনো কনস্ট্রাকশনের কাজ বলুন বা চাষাবাদ বলুন সেগুলো করা যাচ্ছে না। হুম। তো সেই ক্ষেত্রে এই যে রিমুভালের কাজ, এই রিমুভালের কাজ কি বাস্তুতে রিমুভালের কাজের থেকেও বেশি টাফ? না, ওরমভাবে ঠিক এটা বেশি টাফ বা ওটা বেশি টাফ বলা যাবে না। যেখানেতে অনেকটা প্রপার্টি বিক্রি করা যাচ্ছে না, কোনোভাবে কেউ ডিস্টার্ব করে রেখেছে, তখন সেটাকে যখন যদি মুক্ত করতে হয় কোনো তান্ত্রিককে, তখন তাকে সেটাকে ছোট, 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 ছোট করে কাজটা করতে হয়। সেটা একসঙ্গে করে উঠতে সে পারবে না। ওকে। ঠিক আছে? ছোট করে পার্ট করে ভাগ করে নিতে হবে। ঠিক আছে? সে যেভাবে যে মাপে যতটা সম্ভব, যাকে 10 কাঠা, 20 কাঠা, এইভাবে সে ধীরে, ধীরে ছোট, ছোট করে পরিসরটাকে করে আস্তে, 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 আস্তে সংস্কারটা করবে। 4 টে কোণকে ভাগ করবে, একটা মধ্যবর্তী জায়গা তৈরি করবে। যদি একটা একই মানুষের পুরো প্রপার্টিটা হয়, তাহলে তার ভেতরেতে একটা সেন্ট্রাল ব্রহ্মস্থানের মতো একটা অবস্থা হবে। সেই অবস্থাটা পুরোপুরি এনার্জি দিচ্ছে কিনা সেটাকে বুঝতে হবে। না হলে সেই ব্যবস্থা করতে হবে।
ঠিক আছে? বাড়ির কাছাকাছি ধরুন কোনো বাস্তু রয়েছে, বাস্তুর কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, এটা কি পজিটিভ? হ্যাঁ, মন্দির তো পজিটিভ জায়গাই, কারণ সেখানে মানুষ নির্দিষ্ট পজিটিভিটি নিয়েই আসছে। আমরা প্রত্যেকে একটা জায়গাকে, মন্দিরকে তো পজিটিভ করেই বানানো হয়, মন্দির বানানোর কিছু রীতি থাকে। তো মন্দির স্থাপন যখন হয়, দেব বিগ্রহ যেখানে প্রতিষ্ঠা হয়, সেখানে নির্দিষ্ট একটা রীতি মেনে সেটা হয়। সেখানের বাস্তু সংস্কার একরকমভাবে করা হয়, করে টোরে সেখানেতে মন্দিরটা দাঁড়ালো। এবার মন্দির দাঁড়ানোর পর সেখানে যখন ভক্ত সমাগম হবেন, তখন ভক্তরা কী করবেন? ভক্তরা তো সেখানে সেই ভাব নিয়েই এসে পৌঁছবেন। মন্দিরে একটা মানুষ এসে পৌঁছয় নয় তার ভক্তিতে, নয় সে প্রবল দুঃখে আছে, সেই দুঃখের আরতি, দুঃখের বিষয়টা তার ইষ্ট দেবতাকে জানাতে, সেখানে সে প্রার্থনা করতে আসে, সে অনুরোধ করতে আসে, সে তার সন্তানকে বা তার স্বামীকে বা তার নিজেকে বা তার পরিবারকে ভালো রাখবার জন্য বারবার সে মিনতি করতে আসে ঈশ্বরের কাছে। তাহলে প্রত্যেক মুহূর্তে একটা কুশল ওয়ান্ট, হুম একটা এমন একটা ডিজায়ার, যে ডিজায়ার নিজের এবং পরের জন্য শুভ কিছু আনায়ন করছে, এরম একটা জায়গা প্রদান করছে। এটা বারবার হতে 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 সেই জায়গার ভাইবস তো অটোমেটিক্যালি পজিটিভ হবে। আমি প্রশ্নটা করার অন্য কারণ রয়েছে। ধরুন কোনো একটা বাড়ির কাছাকাছি বা বাড়ির সামনাসামনি মন্দির রয়েছে, শুদ্ধ জায়গা, শুদ্ধ আচারে সব করা হচ্ছে, বাট আমরা তো বাড়িতে সব কিছু শুদ্ধ আচারে বা শুদ্ধভাবে করতে পারি না। বা অনেক ক্ষেত্রে অনেক মানুষ নেগেটিভিটি নিয়ে মন্দিরে যান যাতে একটা পজিটিভ কিছু তিনি আহরণ করে আনতে পারেন। তো সেই যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা তো মন্দিরের দুয়ারেই ছেড়ে আসছেন, সেটাও তো অনেক ক্ষেত্রে বাস্তুতে ফ্লো করতে পারে। না, মন্দিরের ভেতরে যেগুলো খুব মন্দির, যেখানে দীর্ঘ সময় বহু মানুষের সমাগম থাকে কন্টিনিউয়াসলি, এবং যেখানে নিত্য পুজো এবং নিত্য আরাধনা রীতি মেনে চলে, সেখানের পজিটিভ ভাইবস এই লেভেলেতে হবে যেখানে যত নেগেটিভ মানুষই আসুন না কেন, তার ভেতরকার নেগেটিভিটি ওখানেতে মেল্ট আউট হয়ে যাবে। ওই এনার্জি তার ওপরে এমনভাবে তাকে স্যাচুরেট করবে যে আলাদা করে ছেড়ে আসবার কিচ্ছু ব্যাপার নেই, ওইটা নেই। ওই তার ভেতরের নেগেটিভিটিও কনভার্টেড হয়ে যাবে পজিটিভ এনার্জিতে। এই যে ব্ল্যাক ম্যাজিক আসলে কি? ব্ল্যাক ম্যাজিক কি শটকর্মের একটা প্রকারান্তর, নাকি শটকর্ম ছাড়াও ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব? প্রথম কথাই, ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা তো আমাদের হিন্দু সনাতন ধর্মে এই নামটা নেই। এই শব্দগুলো খুব ব্যবহার হচ্ছে বটে, কিন্তু আমরা ওই শব্দগুলো সম্পর্কে তো ওয়াকিবহাল নই। আমরা জানি কর্ম শুভ কিংবা অশুভ। যে কর্ম কোনো মানুষকে গঠনগতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, একটা প্রোগ্রেসিভ নেচার থাকে, সেই কর্মকে আমরা শুভ বলি। শর্টকর্ম বলে আমরা সবাই লাফাচ্ছি। শর্টকর্মেরও প্রকারান্তর আছে। কৃষ্ণ শর্টকর্ম এবং শুক্ল শর্টকর্ম। কৃষ্ণ শর্টকর্ম মোটামুটি আমরা সবাই জেনে গেছি কি কি, ঠিক আছে? ওই মোহন, বশীকরণ, আকর্ষণ ইত্যাদি ইত্যাদি, স্তম্ভন, উদ্ভিদেশন, মারণ, সবই চলছে। আর এর বাইরে আবার শুক্ল শর্টকর্ম আছে, যেটা সাধন প্রক্রিয়ায় হয়, ঠিক আছে? যজন, যাজন, ভজন, আরাধনা, পূজন, সাধন, ঠিক আছে? তো এগুলো আবার শুক্ল শর্টকর্ম। এটাও ছটি কর্ম, ওটাও ছটি কর্ম। এবার ওই কৃষ্ণ শর্টকর্মেরও আবার শুক্ল প্রয়োগ হতে পারে। যদি সাধকের দখল থাকে, তাহলে ওই শর্টকর্মই কিন্তু শুভ কর্মে প্রয়োগ হয়। আমরা তাই করি তো। এক্স্যাক্টলি, ঠিক আছে? এবার যদি কেউ দেখো, অনেক কিছু, সাপের বিষ দিয়ে তো ওষুধও তৈরি হয়। তো এবার প্রশ্ন হচ্ছে, সেটা যে কেমিস্ট তার দখলের ওপর ডিপেন্ড করবে, তাই নয় কি? সে যদি ওটা ম্যানেজ করতে পারে, ওইটাকে যদি সে ভালো কিছুতে ব্যবহার করতে পারে, যেরমভাবে বহু তন্ত্র সাধক করেন, আমিও করি, যে ওই কৃষ্ণ শটকর্ম নামানুসারে, কিন্তু সেটা প্রয়োগ করা হচ্ছে কারুর
উন্নতিকল্পে, কারোর সুবিধার্থে, কারোর বা রোগারোগ্যে, কারোর বা অর্থনৈতিক সমস্যায় বা কারোর অন্য অনেক কিছু সমস্যার জন্য, সংসার বাঁচাতে। তখন প্রচুর সময় সেটাই তো নর্মাল হয়, হুম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তো ওটাকে আর কৃষ্ণ সৎকর্ম বলা যাচ্ছে না, হুম। ঠিক আছে? এখন তোমার প্রয়োগ রীতির ওপর ডিপেন্ড করছে তুমি কি করছো, তাই না? তাহলে আমি কি কনসিডার করতে পারি এই যে কৃষ্ণ সৎকর্মগুলো রয়েছে হুম, সেটাকেই ব্ল্যাক ম্যাজিক বলা যেতে পারে? দেখো বললাম না, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাদের আমি- শাস্ত্র কিছু বলছে না, কিন্তু আমি এটা বলতে পারি, আমার মনে হয় তুমি যেটা বোঝাতে চাইছো সেটা হচ্ছে এরকম যে এমন কিছু যা নাকি আমাদেরকে ডিস্টার্ব করে রাখে, যা আমাদেরকে বিভিন্ন রকমভাবে অসুবিধায় ফেলে এবং ক্রমশ মানে আমাদের ইয়ে হয়, মানে আমরা যেটাকে আমরা ধ্বংসের পথে আমরা নেবে এগিয়ে যাই, যাই। আমরা ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাই। যেখানে তন্ত্র সাধনা আলোর দিকে নিয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের উল্টো গমন শুরু হয়। তুমি এটা বলতে চাইছো মনে হয়েছে। তো দেখো, এটা তো একটা ফ্যাক্টর। এটা যদি কেউ, ওই যে বললাম, যদি কেউ একটা নির্দিষ্ট প্রয়োগকে কর্ম মানে অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটি মানে তার একটা রেজাল্ট হবে। এবার যদি কেউ তার অ্যাক্টিভিটিকে আপস্টেয়ারের দিকে নিয়ে যেতে সক্ষম না হয় বা সেই বিদ্যা সে না পেয়ে থাকে, তাহলে সে কি করবে? তাহলে সে নিচের দিকেই যাবে, এক্স্যাক্টলি, তাই না? হুম। উঁচুতে ওঠার ক্ষমতা যার নেই, সে আরেকজনকে উঁচুতে তুলবে কি করে? আমি বোঝাতে পারলাম বিষয়টা? উঁচুতে তুলতে গেলে আগে উঁচুতে তোলার ধক থাকতে হবে। হাতে ইট থাকলে সবাই জানে ছুঁড়লে অন্য লোকের মাথা ফাটবে। তো হাতে ইট রেখেও যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমরা তাকেই তো বলবো স্বাভাবিক মানুষ, নাকি? বা সাধক, বা সাধক, যাই হোক, আগে তো স্বাভাবিক মানুষ হতে হবে। আমার গুরু বলতেন, কত বড় তন্ত্র সাধক আগামী দিনে তোমার কোনো শিষ্য বা শিষ্যা হবেন, ওটা কোনো বিষয় নয়। প্রত্যেকে তার প্রারব্ধ এবং কর্ম অনুসারে এই জীবনের সাধন অবস্থা শেষ করবেন, কিন্তু তিনি সাধনা শেখবার আগে সব থেকে ইম্পর্টেন্ট তিনি ভালো মানুষ কিনা বোঝা। একদমই তাই, একদমই তাই। এবার যখনই তিনি একজন বিবেকযুক্ত, অন্যের জন্য সংবেদনশীল, নিজস্ব মানে সুস্থ রুচি, এগুলো যদি একজন মানুষের মধ্যে এই গুণগুলো থাকে, তার পক্ষে সাধক হওয়াটা ঠিক। বুঝতে পারছি। এবার যদি তার এই বিষয়গুলো তার কোনোভাবে অসুবিধে থাকে, তাহলে তিনি যদি আগামী দিনে এই ধরনের খুব তন্ত্র সাধনা ঠিকমতো করলে এর তো শক্তি অপরিসীম, তো সেই অবস্থা যদি তিনি প্রাপ্ত হন আর তার ভেতরের অবস্থা যদি এরকম হয়, তখন তো মহা মুশকিল হয়ে যাবে, তাই নয় কি? এটা হচ্ছে বিষয়। দেখো, ব্ল্যাক ম্যাজিককে আমি এইভাবে এই শব্দটাকেই কনসিডার করে বলি যে দেখো, সৎকর্ম কখনো কখনো যদি মানুষকে অধঃপতনে নিয়ে যায়, তখন সেটা ব্ল্যাক ম্যাজিক। কিন্তু এর বাইরেও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, যদি যখন ধরো যে প্রেত চালান হয়, বান চালান হয়, এগুলো সৎকর্মের বাইরে অনেক ধরনের আবিচারিক ক্রিয়া হয়, তো সেগুলো যে তথাকথিত ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আওতায় পড়তে পারে। একদমই তাই। মানে আমি যদি কনসিডার করি, সৎকর্মের প্রয়োগের ওপর ডিপেন্ড করছে সেটা ব্ল্যাক ম্যাজিক কিনা। ফার্স্ট, যদি কারুর ভালো করার জন্য আমরা ইউজ করে থাকি, তাহলে সেটা ব্ল্যাক ম্যাজিক নয়, একদম নয়। সৎকর্ম যদি কারুর খারাপের জন্য ইউজ করা হয়, তাহলে সেটা ব্ল্যাক ম্যাজিক, একদম তাই। এবং এই ব্ল্যাক ম্যাজিক যদি আমি কনসিডার করি সৎকর্ম ব্যতি রেখে, তাহলে বান চালান, প্রেত চালান, পিশাচ চালান, এইগুলো ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ছে। নিঃসন্দেহে এর বাইরে আরো অজস্র আছে যেগুলো ভুডু। রাইট, বলতে যাচ্ছিলাম সবে, বিভিন্ন জায়গা থেকে, বিদেশের বহু প্রান্ত থেকে এই বিদ্যা আমাদের এখানে এসছে। আমাদের এখানে ছিল অনেক আগে, এখানকার পুতুল ব্যবহার হতো। তো এই জিনিসটা আরও পরিণত হয়ে আরও অন্যান্য জায়গা থেকে এই বিদ্যা এখানে অনেকেই পেয়েছেন। এবার পেয়ে কি হয়েছে, সে একটা জগা খিচুড়ি হয়েছে, আধা দেশীয় বিদ্যা আধা বিদেশীয় বিদ্যা মিলে গিয়ে এমন একটা কাণ্ড হয়েছে, যার ওপর প্রয়োগ হচ্ছে তার প্রাণ যায় প্রায়।
একদমই তাই। কোন জাতক জাতিকার ওপর ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের কর্ম হওয়ার চান্সেস সবথেকে বেশি থাকে? এটা ঠিক ওইভাবে নির্ধারণ করা খুব মুশকিল। তবে আমি একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, কিন্তু সর্বসময় এই ব্যাকরণটাই যে মিলবে এরকমটা নয়। ওকে। যাদের লগ্নে কোনোভাবে লগ্ন অধিপতি যিনি, তিনি যে কোনো দুর্বল স্থানে বসে আছেন, ওকে। অথবা অষ্টমস্থ কিংবা ষষ্ঠস্থ, কিংবা এমনভাবে রয়েছেন অন্য পাপগ্রহ দ্বারা আবৃত, যেখানে তিনি তার যে দৃষ্টিটা তখন তার শুভ দৃষ্টি নয় তো, না। সেই দৃষ্টিটা তার লগ্নকে আরও খানিক ডিস্টার্ব করছে, দুর্বল করছে। লগ্ন থেকে তো আমাদের দেহভাব বিচার হয়। একদম। এবার লগ্ন থেকে যেহেতু দেহভাব বিচার হয়, সেহেতু তার লগ্নের অধিপতি যদি কোনোভাবে তার লগ্নকে তার যে জাতককে বা জাতিকাকে কোনোভাবে গিয়ার আপ করতে না পারেন বা গিয়ার আপ না করেন, হুম। তখন কি হয়, এই ধরনের চালান তার শরীরে লাগবার সম্ভাবনা হাই ভোল্টেজ থাকে। কারণ শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা আছে। বুঝতে পারছি। এবার যদি একটু সিম্পলিফাইড ভার্শনে বলি যাতে সাধারণ মানুষও বুঝতে পারে, যদি জিজ্ঞাসা করা হয় কোন কোন রাশির ওপর ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট সবথেকে বেশি হতে পারে ইন জেনারেল, অনেকগুলো কনসিডারেশনের ব্যাপার থাকে, বাট আমি ইন জেনারেল জিজ্ঞাসা করছি কোন কোন রাশির ওপর ব্ল্যাক ম্যাজিক হওয়ার টেন্ডেন্সি সবথেকে বেশি হতে পারে? এটা নিয়ে মতভেদ আছে। হুম। তবু আমি বলি, মকরের ওপর, তুলার ওপর, কিছু ক্ষেত্রে বৃষর ওপর, হবা কন্যার ওপর হবার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কিন্তু এটাই ধ্রুব নয়, মানে এর ব্যতিক্রম অজস্র আছে। একদম। বা অন্য কোনো রাশি লগ্নর ওপরেতে ক্রিয়া হয়নি এরকম উদাহরণও নেই। বহু রাশি বহু লগ্নের ওপরেই ক্রিয়া হতে পারে। এই প্রশ্নটা তুমি করলে বলে আমি বললাম, এগুলোর একটা সম্ভাবনা কখনো কখনো বেশি হলেও হতে পারে। ওকে। এই যে ধরুন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা হচ্ছিল, কারুর সাথে বা কারুর বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এটা বোঝার উপায়গুলো কি কি? অনেক রকমভাবে বোঝা যায়। তার মধ্যে একটা জিনিস লক্ষণীয় থাকবে, সেটা হলো বাড়িতে যথেষ্ট পরিমাণ আলো আছে, তবু যেন আলো সব জ্বেলে দেওয়ার পরে কোথাও যেন একটা আলো খুব স্তিমিত লাগবে। অন্ধকার। হ্যাঁ, অন্ধকার ঠিক না, মানে অনেক পুরনো দিনের বাড়িতে যে হোয়াইট ওয়াশ করা থাকে, সেটা যখন ধীরে ধীরে সেই রঙটা, তার সাদা রঙটা হারিয়ে যায় নিজের, হুম। তখন সে আলো যতই হোক না কেন, আলোটা তো খেয়ে ফেলে দেয়ালগুলো। হুম। তখন কি হয়, সব জায়গাতেই আলোটা ঠিক প্রতিফলিত হয় না বলে একটা একটা অন্ধকার অন্ধকার ভাব আসে না, হুম। 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 ওই ভাবটা তৈরি হবে। সেটা দেয়ালের রং বদল না হলেও তৈরি হবে। আর হবে, এটা ধরো এক ধরনের। আবার ধরো অহেতুক ঝুল পড়া, হুম। ওটা চলতেই থাকবে। যে ধুলো রেগুলার যে ধুলো ঝাঁট দেবে, সেগুলোর মধ্যে ধুলোটা না একটু ঝুলঝুল মার্কা ধুলো হবে। আচ্ছা। বাথরুম অলওয়েজ স্যাঁতস্যাঁতে থাকবে। এমনকি কিছু কিছু সময় কিছু কিছু দেয়াল, মানে যে দেয়ালেতে ধরো জল ধরছে না বা জলে ছিটে লাগার সম্ভাবনা নেই, ওই দেয়ালও অনেক সময় ড্যাম্প ড্যাম্প লাগবে। ঠিক আছে। আর সবথেকে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে বাড়ির কোনো অগ্রগতি নেই। যেমন পুকুরের জলের যেরকম প্রবাহ হয় না, স্ট্যাগনেন্ট, ঠিক সেই রকম একটা, কোনো দিকে এগুচ্ছেও না পেছুচ্ছেও না, একই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে স্টাক হয়ে রয়েছে ব্যাপারটা। স্টাক হয়ে। আর প্রত্যেকটা মানুষ কেউ কাউকে সহ্য করতে পারছে না অকারণে ঝামেলা। অকারণে, মানে কারণের প্রয়োজন পড়ে না। কেউ কাউকে ঠিক মানে কারুর জন্যে কারুর কোনো ধৈর্য নেই, কারুর কথা শোনার মানে মতো ধৈর্য নেই, কোনোটা বেশ দিয়ে সংবেদনশীলতা দিয়ে বোঝবার মতো অবকাশ নেই, এরম একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। আবার এই মানুষগুলোই যখন ওই ঘর থেকে বেরিয়ে বাইরে থাকবে হুম। রাস্তায়, তখন তাদের মুড চেঞ্জ হয়ে যাবে, ঠিকঠাক হবে, তারা দিব্যি বাইরে হাসি খেলাতে আছে। যেই না ঘরে ঢুকবে অস্বস্তি শুরু হবে, ঘরে থাকতে বিরক্ত লাগবে, কোনো রকমে বেরিয়ে যাওয়ার ফ্যাক্টর, ভাল লাগছে না এই ঘর।
আবার যদি কোনো কারণে এই বেল্টটার মধ্যে যদি কেউ পজেসড হতে শুরু করে, সে কিন্তু ওই ঘর ছাড়তে চাইবে না। বুঝতে পারছি। এই যে ব্ল্যাক ম্যাজিকগুলো রয়েছে, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার মানে বাড়িতে করতে পারবে হোম রেমেডি টাইপের যদি কিছু বলেন আপনি। সত্যি যদি এই ধরনের কোনো প্রয়োগ বা চালান হয়ে থাকে, ঠিক হোম রেমেডি দিয়ে বিষয়টা তেমনভাবে নিয়ন্ত্রণ করা মুশকিল। তবু আমি বলছি কয়েকটা উপায়। তার মধ্যে ব্যবহার করতে পারেন, খানিকটা ভালো থাকা উচিত। এক হচ্ছে অনবরত হনুমান চালিসা, বাজানো নয়, নিজেরা বলা। হুম। যখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় কন্টিনিউ হনুমান চালিসায় থাকুন, এমনকি ওই বাড়ির থেকে বাইরে থাকলেও সেটাই থাকুন। বাধা আসবে হনুমান চালিসা করতে, সহজে ওটা করতে দেবে না, তার জন্য অনেক রকম উৎপাত তৈরি করবে। সেটাকে দাঁত মুখ মানে একদম মানে জড়ো করে, নিজের সব শক্তি জড়ো করে সেটা করার চেষ্টা করতে পারলে ভালো। যদি পারেন বাড়িতে সাউন্ড সিস্টেমে বিষ্ণু সহস্রনাম বারবার যদি সারাদিনে দিনের বেলাটা চালিয়ে রাখতে পারেন, তাহলে খানিকটা সুবিধে হয়, খানিকটা সুবিধে হবে। ঠিক আছে? আর রাতের দিকটাতে যদি সন্ধে মানে সূর্য ডোবার পর থেকে আপনারা চালাতে পারেন, বা যেটাকে আমরা বলি লঙ্গুল উপনিষদ, তার যদি অডিও ভার্সন চালাতে পারেন, সেটা খানিকটা কাজ দেবে। লঙ্গুল উপনিষদ এও বজরংবলীর শক্তি। আর বগলামুখী কবচ, বগলামুখী কবচ এই ক্ষেত্রে খুব কার্যকরী। সন্ধ্যের পরেতে যদি চালাতে পারেন অনেকটা সময় পর্যন্ত, ওটাও আপনাকে ভালো কাজ দিতে পারে। কিন্তু এগুলো সবই মোটামুটিভাবে ম্যানেজেবল, মোটামুটিভাবে। আর একটা ছোট্ট জিনিস আমি শিখিয়ে দিই, সেটা যে কেউ করতে পারেন। সেটা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চালান, যে কোনো বিপদ, যেটা আপনি বিপদের মুখে পড়তে চলেছেন বলে মনে হবে, এরকম বিষয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো আপনাকে একটা প্রোটেকশান দেবে, একটা দারুণ শিল্ডের মধ্যে আপনাকে রাখবে। নিজের এই আঙুল মানে তর্জনী, হুম। তর্জনী দিয়ে তর্জনীটাকে মানে আপনি হাতকে প্রথমেতে জোর রাখবেন, পরেই তর্জনীর ব্যবহার। হাতকে আমরা প্রণামের ভঙ্গিতে জোর করব, করে আমরা মনে মনে বলবো ওং নমঃ ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। এইভাবে আপনি 11 বার উচ্চারণ করবেন, ওং নমঃ ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। 11 বার উচ্চারণ করার পর এই তর্জনী দিয়ে নিজের কপালের ঠিক মাঝখান, যেখানে আমরা টিপ পড়ি, কুটস্থ অঞ্চল, এইখানে আপনার আঙুল দিয়ে মা লিখুন, ময়াকারে মা লিখে 3 বার মা শব্দটা লিখবেন নিজের কপালে। হুম। এটা আপনাকে একটা অভূতপূর্ব শক্তি দেবে, এবং যে কোনো ধরনের এই রকম উৎপাত বা আরও অন্য রকম বিপদ, যেটার সঙ্গে চালান বা অন্য কিছুর সম্পর্ক নেই, সেটা শত্রু থেকে আগত বিপদ বা কোনো অজানা বিপদও হতে পারে, তার থেকেও আপনাকে অনেকাংশে, অনেক মেজর অংশে রক্ষা করবে। পরে আপনি কোনো তন্ত্র সাধকের সঙ্গে যোগাযোগ করুন আপনার পার্মানেন্ট শান্তি লাভের জন্য, উৎপাতের থেকে যাতে আপনি বাঁচেন। তো সেটা তো করতেই পারেন, কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে জানলাম বা এর রেমেডির ব্যাপারে কিছুটা জানা গেল, বাট অনেকে বলে যে তাদের নজর লাগে। এই নজর লাগা ব্যাপারটা কি সত্যিই ঘটে? এটা কি সায়েন্টিফিক? দেখো, এই কথাটায় আমি খুব একটা বিশ্বাসী নই, এই নজর লাগা টাগায়। তবে একটা জিনিস বলি, প্রত্যেক মানুষের নিজস্ব একটা অরা লেভেলস আছে। হুম, হুম। প্রত্যেক মানুষের নিজের শরীর থেকে বাইরে তার নিজস্ব শক্তি প্রবাহ থাকে একটা এরিয়া পর্যন্ত, প্রতিটি মানুষের আছে। এবার প্রত্যেক মানুষের ভেতরকার যে চিন্তা শক্তি, তার ভেতরকার যে মানে আমি কি বলবো, ভেতরকার যে নিজস্ব শক্তি, সেই শক্তিটার মধ্যে
কতটা সে পজিটিভ এনার্জি জেনারেট করছে বা কতটা পজিটিভ এনার্জি সে রিসিভ করছে বা কতটা নেগেটিভ এনার্জি সে জেনারেট করছে কিংবা রিসিভ করছে, এটার ওপর ডিপেন্ড করছে তার বাইরের যে অরা লেভেলটা, সেটারও তারতম্য এটার সঙ্গে ঘটছে। এবার কখনো কখনো এরম হতে পারে যে তোমার সঙ্গে কোনো মানুষের দেখা হলো, কিন্তু তার এনার্জি লেভেলটা তোমাকে কোনো না কোনোভাবে সেটা তোমার শরীরের ক্ষেত্রে একটু বা তোমার মানে মানসিক অবস্থার ক্ষেত্রে সেটা টক্সিক হচ্ছে। আবার তোমারটাও অন্যের ক্ষেত্রে হতে পারে। এবার এই বিষয়টাকে অনেকে নজর লাগা বলে, এই শব্দটার খুব একটা ভিত্তি নেই, কিন্তু এরম ঘটতে পারে, কখনো কখনো ঘটতে পারে। কিন্তু যেটাই ঘটুক, তুমি যদি হনুমান চালিসায় থাকো তাহলে তোমার এই প্রবলেমগুলো আসবে না, ওকে, সিম্পলি আসবে না। এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট বা ডিফারেন্টভাবে আমি ব্যাপারটাকে দেখলাম আপনার উত্তরের মাধ্যমে। অনেকে না শ্রাদ্ধ বাড়িতে যখন খাওয়া দাওয়া করে, আমাকে জানিয়েওছে অনেকে, তাদের শরীর খারাপ করে। অনেকে বলে যে শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা উচিত নয়। হুম। এই ব্যাপারটা কতটা ঠিক, কতটা ভুল? শ্রাদ্ধ বাড়িতে তাঁরাই খাবেন যিনি গত হয়েছেন, হুম, পরলোকগত ব্যক্তির কারণে যাদের অশৌচ হয়েছিল তারা ওই শ্রাদ্ধ বাড়িতে নিশ্চয়ই খাবেন। যারা শ্মশান যাত্রী হয়েছিলেন তারাও খাবেন। ওকে, এর বাইরে মানুষের খাওয়াটা তার নিজস্ব অভিরুচির মধ্যে পড়ে। ঠিক আছে? ইদানিংকালে তো নিয়ম ভঙ্গের দিনেই ম্যাক্সিমাম নিমন্ত্রণটা হয়। কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে নিয়ম যাদের ছিল তাদের ভঙ্গ হবার ফ্যাক্টর, অর্থাৎ জ্ঞাতি যারা নাকি অশৌচের মধ্যে ছিলেন এবং যারা শ্মশান যাত্রী, এদেরকেই ওই সেদিনকে নিয়ম ভঙ্গের যেটা মৎস্যমুখী বলা হয় সেটা পালনের নিয়ম বলা হয়েছে। এবার এখন তো সব কিছুতেই একটা নিমন্ত্রণ হয়, এই আর কি। সো টেকনিক্যালি এটা আমি ধরতে পারি যে যাদের এই নিয়মের মধ্যে যারা ছিলেন না, হুম। তাদের শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা খুব একটা ঠিক হবে না। না, তারা ওকে, নিশ্চয়ই যাবেন। মানুষের অসময়ে তার পাশে দাঁড়ানো, নিশ্চয়ই তার কর্তব্য যা আছে সবই করবেন। এবার বাকিটা তিনি ঠিক করে নেবেন তিনি কি করবেন। ওকে। হুম। এই যে শ্রাদ্ধটা বা শ্রাদ্ধের যে রিচুয়ালটা রয়েছে, হুম। এই রিচুয়ালটা কেন করা হয়? মানে শ্রাদ্ধ করার মাধ্যমে কি আত্মাকে মুক্তিদান প্রদান করা হয়? না, 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 ওরম কিছু ব্যাপার না। হুম, শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা জ্ঞাপন। ওকে, যিনি গত হয়েছেন তার প্রতি শাস্ত্রীয় সিস্টেম অনুসারে শ্রদ্ধা জ্ঞাপনের নিয়মকে শ্রাদ্ধ বলা হয়। এবার আমাদের হিন্দু আচার সর্বস্বতে যে অনুষ্ঠানগুলি আমাদের হয় তার মধ্যে দুটি হচ্ছে বাসর বলা হয়। হুম, একটি হলো বিবাহ বাসর, আরেকটি শ্রাদ্ধ বাসর। বাসর তাকে বলা হয় যেখানে দান সামগ্রী থাকে। ওকে, তো দান সামগ্রী শ্রাদ্ধতেও দেয়া হয়, কারণ যিনি গত হলেন তার যে সমস্ত প্রারব্ধ এবং কর্ম ছিল, যাতে সেটা থেকে তিনি মুক্ত হতে পারেন কর্মগুলি থেকে, যাতে তার আত্মার মুক্তি হওয়ার জন্য এই কর্মগুলো বোঝা না হয়ে দাঁড়ায়, যে কারণে ওটা একটা দান বাসর। তাহলে কি শ্রাদ্ধ করলে মুক্তি নাও হতে পারে? শ্রাদ্ধের সঙ্গে মুক্তির কোনো সম্পর্ক নেই। মুক্তি দেবার অধিকারী একমাত্র স্বয়ং শ্রীহরি। তিনি ছাড়া মুক্তি দেবার কেউ নেই। আর মুক্তি বিষয়টা আলাদা। ওটা একটা ছোট্ট শব্দ দিয়ে বোঝানো খুব মুশকিল। মানে আমি জানতে চাইছি যে ধরুন কেউ মারা গেলেন, হুম, মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ হলো, হুম। তার যে বিধেয়ী আত্মা রয়েছেন, সে কি এই ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে বা পুনর্জন্মের জন্য এগিয়ে যেতে পারেন? সেটা আলাদা বস্তু। সেটার সঙ্গে সেটা মুক্তি নয়। হ্যাঁ, মানে সেটা আলাদা বস্তু। হ্যাঁ, সে আবার নেক্সট পোর্টাল পাবেন তিনি। তার কর্ম অনুসারেই পাবেন। তার যে গুরু তার গুরুমণ্ডলী তিনি সেই পোর্টালটা ধরিয়ে দেবেন।
এবার এটা তার নিজের কর্ম অনুসারেই ডিপেন্ড করবে। এটাতে আমরা প্রার্থনা করতে পারি। যখন পিণ্ডদান হয় তখন যে মন্ত্রগুলি আমরা বলি তাতে আমরা বারবার সেই শ্রীহরির কাছেই প্রার্থনা করি যে যিনি গেছেন তিনি যখন তিনি দেহে ছিলেন তখন তিনি আমাদের অমুক ছিলেন তমুক ছিলেন, যার যে আত্মীয় পরিচয় ছিলেন সেটা বলা হয়। কিন্তু যখন তিনি দেহ ছেড়ে যাবেন তখন তিনি অন্য কিছুতেই যুক্ত নন। তখন তিনি না ওই পরিচয়ে আছেন, না সেই পরিচয়ে আছেন, কোনো পরিচয়ে তিনি যুক্ত নন। তাকে মহাবিষ্ণুর অংশ হিসেবে বলা হচ্ছে এবং শ্রীহরির কাছে প্রার্থনা করা হচ্ছে যেন যিনি দেহ ছেড়েছেন তিনি যেন সেই মহাবিষ্ণুর মূল অংশের সঙ্গে আবার মিলিত হতে পারেন। তাহলে তোর পুনর্জন্ম হবে না। হ্যাঁ, এটা তো মুক্তি। তুমি তো পুনর্জন্মের কথা তো আলাদা বস্তু। ওটা তো তার কর্ম অনুসারে। আমরা তো প্রার্থনা করতেই পারি। কিন্তু ঈশ্বর তাকে সেই প্রার্থনার কতটুকু মঞ্জুর করবেন সেটা তার উপর নির্ভর করছে। ধরুন সারা জীবনে যে মানুষের গুরু দীক্ষা হয়নি, আপনি বললেন যে গুরু তাকে অন্য ডাইমেনশনে নিয়ে যেতে সাহায্য করবেন তার আত্মাকে। যাদের গুরু দীক্ষা হয়নি সেই ক্ষেত্রে তাদের কি হবে? দীক্ষার ওপর বিষয়টা ডিপেন্ড করে না। গুরুবিহীন কেউ নেই। আচ্ছা, হ্যাঁ। নয় তুমি আমাদের এই জন্মে হয়তো আমি আমার গুরুর সঙ্গে মিট হলো না, অথবা কারুর হলো, তার মানে সে গুরুবিহীন এরম ভাবার কোনো কারণ নেই। কারণ ওই যে বসে আছেন দেবাদিদেব, উনি তো সবার গুরু বিশেষ। একদমই তাই। ঠিক আছে। এই যে অপঘাতে যারা মারা যান, অপঘাতে মৃত্যু ঘটে, তাদের শ্রাদ্ধের যে কাজটা সেটা 3 দিনে কেন হয়? আসলে যখন অপঘাত মানে আমরা কেন বলি, নয় তার সেই এজ আসেনি, অথবা স্বাভাবিক মৃত্যু তাকে ঈশ্বর দেননি। এই দুটোর যে কোনো একটা কারণে হয়েছে। এখন নির্দিষ্ট সময়ের আগে ওই মৃত্যু ঘটে গেছে, ফলে আত্মা না প্রথমটায় বুঝতে পারে না। তো নর্মাল মৃত্যুতেও আত্মা দেহ ছাড়ার পর সহজে বুঝতে পারে না যে সে দেহ ছেড়েছে এবং তার দেহর মৃত্যু হয়েছে। ওকে। এবার অপঘাতে তো আরোই বুঝতে না পারার কথা, কারণ ওটা তো হঠাৎ ঘটে গেছে। এই অবস্থায় তার যে এতদিনের লাইফ স্প্যানটা রয়ে গেল, যে লাইফটা তার কাটানোর কথা ছিল স্বাভাবিকভাবে, সেটা হয়ে উঠল না। তার দেহ থাকা অবস্থায় অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, সেগুলো তার সঙ্গে ছিল, এটাই স্বাভাবিক। যখন সেটার থেকে সে নির্গত হয়ে আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে তার এই জিনিসটা সে আর এই মুহূর্তে পাবে না, বা সে এই জিনিসটা ওইভাবে আর প্রোগ্রেস করতে পারবে না, তার দেহটা এই মুহূর্তে তার নয়, এই জায়গা থেকে কি হচ্ছে, তার ভেতরে বিমর্ষতা তৈরি হয়, যদিও সেটা একটু সময় নেয়। 3 দিনের মধ্যে তার জন্যে যে পারলৌকিক ক্রিয়া করা হয় তাতে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তুমি এই মুহূর্তে আর দেহে নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তুমি দেহ থেকে বেরিয়ে এসছো, যদিও অপঘাতে তোমার বাধ্য হয়েছে বেরিয়ে আসতে, তার জন্য আমরা সবাই দুঃখ পাচ্ছি এবং তোমাকে আমরা বারবার প্রার্থনা করছি যাতে তুমি দ্রুত পুনর্জন্ম লাভ করো অথবা মুক্তিতে যাও। তাহলে যাদের অপঘাতে মৃত্যু ঘটেছে তাদের মৃত্যুর পরে গয়াতে পিণ্ডদান দেওয়ার একটা ব্যাপার রয়েছে। এটা শুধু অপঘাতের জন্য নয়, যেকোনোভাবেই যে কোনো কারণের জন্যই গয়াতে পিণ্ডদান। শুধু গয়া কেন, গয়া ছাড়াও আরও অনেক ক্ষেত্র আছে আমাদের এখানে যেখানে পিণ্ডদান করা হয় গিয়ে। হ্যাঁ, গয়ার ক্ষেত্রটা বেশি প্রচলিত। মানে তোমার প্রশ্নটা গয়াতে কেন করা হয় এই জন্য কি? বেসিক্যালি এই যে পিণ্ডদান তো শ্রাদ্ধের সময়ও করা হয়। ধরুন কারোর বাড়িতে শ্রাদ্ধ ঘটছে, সেই সময় পিণ্ডদান করা হয়। বাট এই গয়াতে গিয়ে পিণ্ডদান করার তাৎপর্যটা কি? আমরা মনে করি যে ওইখানে পিণ্ডদান করলে মুক্তিলাভ সম্ভব। আর এই যে গয়াতে পিণ্ডদান করা হয়, এই যে পিণ্ড, এই জিনিসটা কি? পিণ্ডতে অনেকগুলো মেটেরিয়াল যায়। চালকে সেদ্ধ করে ভাত অবস্থায় একদলের পিণ্ড হয়, আবার চাল অবস্থাতেও পিণ্ড মাখা হয়, তাতে ওই কলা, মধু, ঘি ইত্যাদি আরও কিছু বস্তু দেওয়া হয়, তার উপর তিল দেওয়া হয়, দিয়ে একটা ভক্ষণ বস্তু তৈরি করা হয়, যেটা তার আহার্য বস্তু হিসেবে আমরা চিন্তা করি। প্রেতের। তো শ্রাদ্ধের দিন 2টি পিণ্ড হয়, একটি প্রেতপিণ্ড আর একটি বিষ্ণুর পিণ্ড, শ্রীহরির। ওকে।
তাহলে এই যে গয়াতে গিয়ে পিণ্ডদান করা ওটাও হয় এটা- কিন্তু প্রসাদ, মানে ভোগ দান করা হচ্ছে বেসিক্যালি। হুম, এই যে পিণ্ডর ব্যাপারটা আপনি জানালেন, গয়াতে গিয়ে পিণ্ডদান করলে মুক্তি লাভ সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বা আপনিও জানাচ্ছিলেন অফ ক্যামেরাতে যে গয়াতে পিণ্ডদান করার পরেও অনেকের মুক্তি ঘটে না। এই ব্যাপারটা কি ঠিক? ঠিক। এটা কেন? আমরা বিশ্বাস করি গয়াতে পিণ্ডদান করলে মুক্তি লাভের পার্সেন্টেজ অনেক হাই হবে, কিন্তু আলটিমেটলি বিষয়টা ডিপেন্ড করছে আমাদের কর্ম আর আমাদের প্রারব্ধের ওপর। গয়া একটি মহাতীর্থ, ৫১ পীঠের এক পীঠ, শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে একটি। ওই তীর্থের জোর বা ইত্যাদি ওখানে কিছু পৌরাণিক কাহিনী আছে, তো সেগুলো আমি বাদই দিলাম। কিন্তু মূল ক্ষেত্রে গয়াটা ক্ষেত্রে আমাদের হিন্দুদের বিশ্বাস রয়েছে, তো সেক্ষেত্রে কিছু মুক্তি তো নিশ্চয়ই হয়। আবার হয়তো অনেকের হয় না, তাকে হয়তো একটু অপেক্ষা করতে হয়, কিংবা তার মুক্তির রাস্তা ত্বরান্বিত হয়। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, মানে ট্রেডিশনালি এটা অকাল্টের প্রশ্ন হয়তো নয়। ধরুন অনেকগুলো রিলিজিয়ন রয়েছে, অ্যাব্রাহামিক রিলিজিয়ন রয়েছে, আমাদের সনাতন ধর্ম রয়েছে, বুদ্ধিজম রয়েছে, জৈনিজম রয়েছে, প্রত্যেকের অন্তিম ক্রিয়াটা আলাদা আলাদা। তাহলে অনেকের বিশ্বাস যে বা অনেক অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একটাই জন্ম, পুনর্জন্মের কোনো ব্যাপার নেই, মৃত্যুর পরে হয় তুমি স্বর্গে যাবে নয়তো নরকে যাবে, জান্নাত বা জাহান্নাম, হেল অর হেভেন। তো বেসিক্যালি যদি আমি ধরে নিই যে পুনর্জন্ম হয়, বা ধরুন মহাবিশ্বে বা পরমেশ্বরের সাথে বিলীন হয়ে যায় সেই আত্মা, আমাদের ধর্ম অনুযায়ী যদি অন্তিম ক্রিয়া না হয়, অন্য ধর্মের মানুষের অন্য ধর্মের মতন করে অন্তিম ক্রিয়াটা হচ্ছে, তাহলেও কি তারা মুক্তি লাভ করতে পারেন বা পুনর্জন্মের দিকে এগিয়ে যেতে পারেন? হয়তো পারেন, কিন্তু এই বিষয়ে আমার তেমন জ্ঞান নেই। আমি শুধু আমি যে সনাতন ধর্মে রয়েছি, আমি আমাদের বিশ্বাসটাই তোমায় বলতে পারবো। কারণ এইগুলো আমার খুব মাথার মধ্যে চলে যে দেখো, নিয়ম তো সবার জন্য একই হবে। প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষের নিজস্ব সংস্কার এবং নিজস্ব বিশ্বাস আছে। প্রত্যেকটি বিশ্বাসী তার ধর্ম অনুসারেই কার্যকরী। সেক্ষেত্রে আমরা যখন আমাদের কথা যেভাবে ভাবছি, অন্য ধর্মাবলম্বীদের কি মুক্তি পাওয়ার অধিকার নেই? নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। তারাও তাদের মতো করেই তাদের রিচুয়ালসগুলো তৈরি হয়েছে। ওকে, ওকে। আপনি আগের বারে কালী সাধনার ব্যাপারে জানিয়েছিলেন, ইউথ কালী সাধনার দিকে অনেকটা বেশি ইনভলভ হচ্ছে, কিন্তু আরেকটি সাধনা আপনি নিজে করাতে চলেছেন, তার ব্যাপারে জানতে চাই। সেটা কি সাধনা এবং কেন? আমি খুব শীঘ্র এই সাধনার ব্যাপারেতে অ্যানাউন্সমেন্টে যাব, কিন্তু আজকে তোমার চ্যানেলেতেই আমি অ্যানাউন্স করছি। এটি মহালক্ষ্মী সাধনা, পিওর, একদম পিওর তান্ত্রিক পদ্ধতিতে মহালক্ষ্মী সাধনা। হুম, মহালক্ষ্মী সাধনা নর্মালি আমাদের দেশে যারা করেন বা বিদেশেও যারা করছেন, তারা প্রধানত তার কারণ হচ্ছে সৌভাগ্য লাভ, অর্থনৈতিক পরিকাঠামোকে খানিকটা বুস্ট আপ করা, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। ওই বিষয়গুলোর কার্যকারিতা আমাদের সনাতন ধর্মের যে তান্ত্রিক উপচারে এবং তন্ত্রবিধিতে অরিজিনাল মহালক্ষ্মী সাধনা কেমনভাবে হবে তার, এবং সেটা সবাই যাতে করতে পারে হুম, হুম। সেইভাবেই আমি এটার ডিজাইন করছি। খুব শিগগিরই পুজোর মুখ কিংবা মানে আমাদের শারদোৎসব যেটা, দুর্গাপুজোর মুখ কিংবা দুর্গাপুজোর ঠিক পরেতেই এই সাধনা শুরু হবে। খুব শীঘ্র এটার অ্যানাউন্সমেন্ট যাবে। এই সাধনা দু রকমভাবে হবে, অর্থাৎ পুরুষদের জন্য আর মহিলাদের জন্য দুটো আলাদা আলাদা রেজিস্ট্রেশন হবে। তো এইভাবে মানসিক প্রস্তুতিটা সবাই নিলে পর ভালো হবে। তো মহালক্ষ্মী সাধনার এইরকম একটা ভাবনা আমি নিয়েছি এবং সেটার উপরে কাজ করছি। মানে শেখাবেন আপনি পুরো ব্যাপারটা? আজ্ঞে, সেই পুরো বিষয়টাকে আমি নিয়ে আসতে চাইছি, যাতে মানুষ ঘরে বসে মহালক্ষ্মী সাধনা করতে পারেন, এবং যে ভাবনা নিয়ে মানুষ মহালক্ষ্মী সাধনা করতে চায় সেই ভাবনাগুলিকে রেখেই তার উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য আমাদের শাস্ত্র কতটা সাহায্য করতে পারে সেটা আমি একবার করে দেখানোর চেষ্টা করছি। মহালক্ষ্মী কি মা কমলাই? মা কমলা, কিন্তু মহালক্ষ্মী ফর্মটা বীজের ক্ষেত্রে একটু আলাদা হয়।
ওকে, ওকে। আপনি বললেন সম্পূর্ণ তান্ত্রিক উপায়। মানে এরকম কি কোনো ব্যাপার রয়েছে যে বৈদিক মতে যদি কোনো আরাধনা করা হয়, হ্যাঁ, নিশ্চয়ই হয়। তান্ত্রিক উপায়ে যদি কোনো আরাধনা করা হয়, তান্ত্রিক উপায়ে দ্রুত ফল পাওয়া যায় এরকম কোনো ব্যাপার আছে কি? দেখো এটা নিয়ে অজস্র বিতর্ক আছে। আসলে তন্ত্র অ দিয়ে আমরা যে সাধনাগুলি করি, তাতে সময় সংক্ষেপ কিছুটা হয় বটে। দ্রুত হয়। হ্যাঁ, কারণ এটা একটা টেকনোলজি তো। তন্ত্র একটা টেকনোলজি, একটা নির্দিষ্ট কলা। ওই পার্টিকুলার টেকনিক এবং টেকনোলজিটা তুমি যখনই জানবে, তখনই তুমি দ্রুত অনেকটা রাস্তা অনেক তাড়াতাড়ি অতিক্রম করতে পারবে। ওকে। আজকের পডকাস্টটা একদমই অন্য রকমের ছিল। অনেক কিছু জানা গেল এবং অনেক মানুষের অনেক হেল্প হবে এই ইনফরমেশনগুলোর মাধ্যমে। শেষ করার আগে জাস্ট আপনার থেকে একটা গান শুনতে চাই আমি। আমি ভ্রমিয়া অশেষ দেশ, ধরিলাম অশেষ বেশ, তবুও না হলো শেষ, বলিহারি মা তোমারি। প্রেমিক বলে আমার মন যে পাজি, তাই তো প্রলোভনে মজি। দেখে তোমার একার সাজি, খাট তো কি বারে বারে, ও মা কালী চিরকালে সংসাজালে এ সংসারে, এ সংসাজার নাইকো মজা, সাজা পাই মায় অন্তরে, ও মা কালী চিরকালে সংসাজালে এ সংসারে। অসাধারণ। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আপনি কৌস্তবের আড্ডাতে আসতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। কৌটিল্য মহারাজকে আপনারা কি আবারও দেখতে চান? কি কি জানতে চান তার থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।